বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 চ্যানেলের থেকে আমি কর্নেল হক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তির কথায়। আজকের বিষয়বস্তু হলো চিকিৎসায় সংকট, মুক্তি মিলবে কিভাবে। আপনারা জানেন আমরা নিয়মিতভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশ জাতি কিভাবে সর্বক্ষেত্রে মুক্তি মিলবে, শান্তি আসবে, সেই বিষয়ে আমরা আলোচনা করে থাকি। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে, চিকিৎসার বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ সামরিক বাহিনী তথা চিকিৎসা ক্ষেত্রে সুপরিচিত একটি নাম, যিনি একজন ইতিমধ্যেই বিশিষ্ট চিকিৎসক হিসেবে সুনাম অর্জন করেছেন। তিনি হলেন মেজর জেনারেল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম। তার নামের পাশে অনেকগুলো ডিগ্রি, আমি সেই ডিগ্রি বলতে গেলে কিছু সময় লাগবে, আমি সেই ডিগ্রিতে যাব না। তিনি চেয়ারম্যান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সামরিক বাহিনীতে একজন চিকিৎসক হিসেবে মেজর জেনারেলের সর্বোচ্চ যেই পদটি থাকে অর্থাৎ কনসালটেন্ট ফিজিশিয়ান জেনারেল হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন। সুস্বাগতম জেনারেল আজিজ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আজকে এই স্টুডিওতে পেয়ে আমরাও আনন্দিত। আমরা পুরো চিকিৎসা ব্যবস্থা একই সাথে, আপনি রেড ক্রিসেন্টের মতো আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন, সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব। প্রথমেই আপনি বাংলাদেশের এই বর্তমান চিকিৎসা ব্যবস্থা যেটা আছে, এটা কি মানের? এটা কি আন্তর্জাতিক মানের নাকি আমাদের দেশীয় মানের? এই প্রসঙ্গে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ কর্নেল হক। আসলে বাংলাদেশে যে চিকিৎসা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা আসলে অনেকটা উন্নতি হয়েছে, কোনো সন্দেহ নাই। তারপরও আমি বলবো যে এই সুবিধাটা শুধুমাত্র বিশেষ কিছু কিছু প্রতিষ্ঠানে, কিছু কিছু হাসপাতাল আছে যেটা সর্বসাধারণ গ্রহণ করতে পারে না। আসলে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে, অনেকটাই উন্নত হয়েছে, কিন্তু এটা কিন্তু এখনও সবার দ্বারপ্রান্তে যাওয়ার মতো অবস্থায় যায় নাই। আমি একটু বলে নিতে চাই যে যেহেতু আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং ক্যান্সার স্পেশালিস্ট, আমি মাঝে মধ্যে সেটার একটু এক্সাম্পল দিয়ে বলবো আসলে আমরা কোন জায়গায় আছি। তবে আমি মনে করি যে আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মেধাবী ছাত্র, ডাক্তার, বিভিন্ন বিষয়ের লোকজন থাকা সত্ত্বেও কিন্তু কোনো বিষয় কিন্তু খুব ভালো উন্নতি সাধন করতে পারছে না। ঠিক তদ্রূপ আমি অন্যদের কথা নাই বললাম, আমি ডাক্তারদের কথা বলাই বাঞ্ছনীয়, বিকজ আমি একজন ডাক্তার। তো আমি ডাক্তারি পেশাতেও দেখতে পাচ্ছি বিভিন্ন সাবজেক্টের প্রভূত উন্নয়ন সাধন হয়েছে। উন্নয়ন সাধন বলতে আমি মিন করি যে ডায়াগনস্টিক ফ্যাসিলিটি থেকে শুরু করে ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, চিকিৎসার মধ্যে কতগুলো সাবজেক্ট আছে আপনারা হয়তো অনেকে জানেন। বিশেষ করে মেডিসিন, সার্জারি, গাইনাকোলজি, কার্ডিওলজি, পেডিয়াট্রিক্স, ইএনটি, অঙ্কোলজি ইত্যাদি নানাবিধ সাবজেক্ট আছে। কিন্তু সমস্ত সাবজেক্টেই কিন্তু যথেষ্ট উন্নতি হয়েছে, বাট পর্যাপ্ত বা সর্বসাধারণের জন্য, বেশিরভাগ মানুষের জন্য, 18 কোটি মানুষের জন্য যে ব্যবস্থাটা আছে সেটা কিন্তু মানুষের এফোর্ডের মধ্যে নাই। অর্থাৎ বেশিরভাগ মানুষ সেই চিকিৎসাটা গ্রহণ করতে পারছে না এখন, বিকজ সেই অবস্থাতে তারা নাই। হয়তোবা 5% লোক বা 10% লোক সেই চিকিৎসা গ্রহণ করার মতো সক্ষমতা আছে, বাকি লোকের সেই সক্ষমতা নাই। তবে আমাদের সক্ষমতা অনেক বেড়েছে, যেটার পার্সেন্টেজ বা হার তুলনা করলে অনেক কম। আমি এই প্রসঙ্গে আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, যেহেতু আপনি সর্বোচ্চ পর্যায়ে কাজ করেছেন, এখনও করে যাচ্ছেন। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, পাশে নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, মালদ্বীপ আছে, আশেপাশে আরও অনেক রাষ্ট্র আছে। রোগী এবং ডাক্তার যে একটা রেশিও থাকে, আমাদের দেশে পাকিস্তান আমলে যে কয়েকটা মেডিকেল কলেজ ছিল, পরবর্তীতে বাংলাদেশ হওয়ার পরে আরও অনেক মেডিকেল কলেজ হয়েছে, এমনকি প্রাইভেট সেক্টরে অসংখ্য মেডিকেল কলেজ হয়েছে।
এবং আমি বলবো যে ডাক্তার তৈরির ক্ষেত্রে বিশাল অবদান রাখছে প্রাইভেট সেক্টরও। এই যে রুগী এবং ডাক্তারদের রেশিওটা, আপনি কি মনে করেন বর্তমান রেশিওটা, আমরা পরের অর্থবিত্ত এগুলো পরে আসব, এই যে একটা মানুষের চিকিৎসা পাওয়ার মৌলিক সাংবিধানিক অধিকার, সংবিধানের চিকিৎসা, শিক্ষা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই 5টি হলো মৌলিক বিষয়। সে মৌলিক বিষয়ের অন্যতম হলো চিকিৎসা ব্যবস্থা। এটা তো সরকারই জনগণকে দিতে বাধ্য সাংবিধানিকভাবে। সেক্ষেত্রে আপনি রেশিওটা আগে বলেন, তারপর কেন আমরা সবাই পাচ্ছি না সেই বিষয়টা আবার আমাদের খুলে বলুন। ধন্যবাদ। আসলে আমি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও আমি চিকিৎসা করতে না, আমি দেখতে গিয়েছি, ওদের চিকিৎসা ব্যবস্থা আমি দেখেছি, এবং পাকিস্তানে আমি গিয়েছি, নেপালেও গিয়েছি, এবং ভুটানেও গিয়েছি। আমি এই মোটামুটি বলতে গেলে আমাদের নেইবারিং কান্ট্রির সবগুলো দেশে আমি গিয়েছি এবং ওদের চিকিৎসা ব্যবস্থা আমি দেখেছি। তো আমার মনে হয়েছে যে এই চিকিৎসা ক্ষেত্রে ওই বিশেষ করে এই সবগুলো দেশ আমি যাদের কথা বললাম, পাকিস্তান, ভারত, নেপাল এবং ভুটান, এই সবগুলো দেশে কিন্তু ওদের বাজেটে, স্বাস্থ্য খাতের বাজেটে আমাদের দেশের চেয়ে বাজেটের বেশি। আমি উদাহরণস্বরূপ যদি বলি, আমাদের বাংলাদেশে আনুমানিক 2 থেকে 3% হয়তো স্বাস্থ্য খাতে বাজেট আছে, কিন্তু আমি যেই দেশগুলোর কথা বললাম সেই সমস্ত দেশে মিনিমাম 8 থেকে 9%, 10%, কোনো দেশে 15 থেকে 20%ও স্বাস্থ্য খাতে বাজেট আছে। সুতরাং আমাদের দেশে 18 কোটি মানুষের তুলনায় ডাক্তারের সংখ্যা খুব কম, আমি তা বলবো না, কিন্তু সেই ডাক্তারগুলো যদি সবগুলো যদি প্রাইভেট বেসিসে চাকরি করে, প্রাইভেট প্রতিষ্ঠানে সার্ভিস দেয়, সরকারি প্রতিষ্ঠানে যদি সার্ভিস না দেয় এবং সেই পরিমাণে যে বাজেট না থাকে, তাহলে কিন্তু আমাদের ডাক্তার থাকা সত্ত্বেও আমাদের সরকারি লেভেলে যদি সেইটার সার্ভিসটা দেওয়ার সুযোগ না থাকে, তাহলে কিন্তু আমাদের সাধারণ মানুষ কিন্তু সেই সুবিধাটা পাবে না। আমি পাকিস্তানে দেখে এসেছি যে পাকিস্তানের বাজেট বাংলাদেশের চেয়ে অনেক বেশি, এবং সেখানে বিশেষ করে যেহেতু আমি ক্যান্সারের স্পেশালিস্ট, আমি দেখেছি ক্যান্সার রোগীর ট্রিটমেন্টের জন্য সরকারি খাতে বাজেট অনেক বেশি। তারা বিশেষ করে ওদের দেশের যে কিছু জাকাত ফান্ড এবং অন্যান্য ফান্ড থেকে প্রচুর ওখানে টাকা আসে মানুষের সর্বসাধারণ চিকিৎসার জন্যে। আর যারা ধনী লোক তাদের কথাও বাদই দিলাম। ঠিক ভারতেও আমি দেখেছি টাটা মেমোরিয়াল হাসপাতাল মুম্বাই যেটা আছে, সেটা একটা প্রথমে হয়েছিল একটা বেসরকারি প্রাইভেট হাসপাতাল, কিন্তু রতন টাটা যিনি ছিলেন, উনি ওটা ওনার মায়ের নামে হাসপাতালটা করেছেন। এই টাটা হাসপাতালটা একসময় প্রাইভেট হলেও পরবর্তীতে এটা এত প্রসার লাভ করেছে এবং এটা এত সুনাম অর্জন করেছে, ওখানে সরকার পরবর্তীতে এটাকে একটা সরকারিকরণ করে ফেলে, জাতীয়করণ করে ফেলেছে, এবং ওখানকার বেশিরভাগ ক্যান্সার রোগী কিন্তু টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা পায়, এবং তারা কিন্তু অনেকটা সাবসিডাইজ রেটে চিকিৎসা পায়। শুধু ট্রিটমেন্ট, ডায়াগনোসিস, মেডিসিন এবং ইনভেস্টিগেশনই না, তারা এই বিশেষ করে ট্রেনেও কিন্তু এই ব্যবস্থা করা আছে যে এই পেশেন্টগুলো যখন বিভিন্ন স্টেট থেকে আসবে তাদের জন্য কিন্তু এটা সাবসিডি রেটে রেল ভাড়া বা রেলের ব্যবস্থা আছে। তদ্রূপ নেপালে আমি দেখেছি, অ্যাটলিস্ট নেপাল খুব ধনী রাষ্ট্র, এটা আমি বলতে চাই না, আপনারাও জানেন সবাই কীরকম। নেপালে আমি তাও 10 বছর আগের কথা বলছি, প্রত্যেকটা ক্যান্সার রোগীর জন্য মিনিমাম 1 লক্ষ টাকা সরকারি অনুদান আছে, মানে এটা যেই হোক। সুতরাং আর ভুটান তো আমরা জানি একটা অত্যন্ত শান্তিপ্রিয় দেশ, হ্যাপিনেস কান্ট্রি বলে ওই দেশটাকে, তো সেখানেও এই স্বাস্থ্য খাতের যথেষ্ট গুরুত্ব আছে। এবং আমি সেই তুলনায় কম্পারেটিভলি আমি বলবো আমাদের দেশে ডাক্তার বা প্যারামেডিক সংখ্যা বেশি থাকলেও কিন্তু সেটা তাদেরকে বা সাধারণ মানুষকে, সাধারণ জনগণকে, গরিব মানুষদেরকে, বিশেষ মানুষকে চিকিৎসা দেওয়ার মতো সেই ধরনের সিস্টেম গড়ে ওঠে নাই। অনেক ধন্যবাদ। আপনি কয়েকটা জিনিস আপনার কথায় বের হয়ে আসছে। প্রথমত কথা হলো বাজেটের ঘাটতি আমাদের। এই যে বাজেটের ঘাটতি চিকিৎসা ক্ষেত্রে, এটা কি আপনি মনে করেন যে এটা রাজনৈতিক দৈন্যতার কারণে, নাকি মানবিকতার মূল্যবোধ যেটা রাষ্ট্র পরিচালনায় প্রয়োজন হয়? এই যে আপনি বললেন যে 1 লক্ষ টাকা নেপালের মতো দেশে ক্যান্সার রোগীকে দেয়া একটা বরাদ্দ থাকে, নেপাল যদি পারে,
ইন্ডিয়া যদি পারে ট্রেনে ট্রেনে বিনা পয়সা জার্নি করানোর, চিকিৎসার ব্যবস্থা করার, বড় কোম্পানি টাটা তারা চলে আসছে, আমাদের দেশে কেন এই জিনিসটা ঘাটতি, এটার ব্যাপারে কি আপনার কোনো মন্তব্য আছে? অবশ্যই আমার মনে হয় আমরা কিন্তু সবসময়ই অন্য দেশকে ফলো করার চেষ্টা করি, যেটা ভালো জিনিস চেষ্টা করি, ঠিক আছে, ভালো জিনিসটা চেষ্টা করা ভালো, কিন্তু আমরা কিন্তু মানুষের ভালো জিনিসটা বেশি না নিয়ে খারাপটা বেশি নেই। আমি উদাহরণস্বরূপ আপনাকে বলি, আপনি দেখেন যে পার্শ্ববর্তী দেশ ভারত, আমরা অনেক ব্যাপারেই ওনাদের কথা বলি, তাদের বিশেষ করে আমরা তাদের ভালো দিকটা কিন্তু আমরা গ্রহণ করি না। তারা যেমন ধরেন ওখানে কিন্তু দেখেন ডেমোক্রেসি কিন্তু ঠিকই ভালো আছে। আমাদের কি ডেমোক্রেসি, আমরা মুখে মুখে অনেক বলছি যে আমরা ডেমোক্রেসি বা গণতন্ত্রের কন্যা, আমার গণতন্ত্রের মা, আসলে বাস্তবে তাই। আমি একটু বলতে চাই, আমার শুধু কষ্ট লাগে তাও আমি বলতে চাই যে আমরা শুনেছি, আমি যেহেতু আমার 37 বছর সেনাবাহিনী চাকরি করেছি, তখনও অনেক আমি অনুষ্ঠানে গিয়েছি, অনেক টিভিতেও কথা বলেছি। তো আমরা অনেক সময় মুখের কথার সাথে কাজের কোনো মিল খুঁজে পাই না। যেমন মনে করেন আমরা ইতিপূর্বে বলেছি যে আমাদের টাকার কোনো অভাব নাই, হাওবার টাকার হয়তো অভাব নাও থাকতে পারে, তাহলে আমার মনে হয় চেষ্টার অভাব আছে বা আন্তরিকতার অভাব আছে। এবং আমরা বলেছি যে বাংলাদেশে একটা উন্নয়নের মহাসড়ক আছে। তা আসলে মহাসড়ক আছে কিনা আমি বলতে পারবো না, এটা আমার দর্শকরাই বলবেন, কিন্তু আমি কিন্তু আমার যে পেশেন্টগুলো আছে তাকে দেখলে মনে হয় না কিন্তু বাংলাদেশে উন্নয়নের মহাসড়কে আছে। আরও একটা কথা আমি বলতে চাই যে আমরা অনেক উন্নয়নের রোল মডেল আমরা আছি, কিন্তু সেটা আমি আমাদের পেশেন্টদের দেখে কিন্তু আমি বুঝতে পারি না। আমার কাছে মনে হয় বেশিরভাগ পেশেন্টগুলো আমার কাছে যারা আছে তারাই কিন্তু চিকিৎসার অভাবে বিনা অর্থে বিনা চিকিৎসায় অনেক রোগী কষ্ট পাচ্ছে, যেটা আমি কথার সাথে কাজের কোনো মিল দেখি না। আমার মনে হয় নিশ্চয়ই এটা আমাদের নীতি নির্ধারক লেভেলে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে, সেটা আমি বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো কিনা জানি না। তবে আমার কাছে এটা মনে হয় যে আমাদের মতো যারা সিনিয়র যারা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, যারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে চিকিৎসা পেশার সাথে জড়িত আছেন, সেবার সাথে জড়িত আছেন, তারা যদি আন্তরিক হতেন, আমার মনে হয় তাহলে সরকারকে যদি ওনারা বলতেন যেভাবে আমরা যেমন সেনাবাহিনী থেকে আমরা বলে কিন্তু সেনাপ্রধানের মাধ্যমে আমরা সরকার প্রধানের মাধ্যমে অনেক চিকিৎসার ব্যবস্থা কিন্তু আমরা আপডেট করতে করেছি। কিন্তু আমার মনে হয় না যে আমার সিভিল কাউন্টার পার্টরাও যদি এরকম করতেন, তারা যদি স্বাস্থ্য মন্ত্রী বা স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে সরকার প্রধানকে যদি কনভিন্স করার চেষ্টা করতেন, তাহলে নিশ্চয়ই আমাদের সিভিলও কিন্তু সেই ধরনের উন্নত মানের চিকিৎসা পেতে পারত। সুতরাং আমার মনে হয় আমি কিছুটা বোঝাতে পেরেছি। আপনি বলেছেন এই প্রসঙ্গে, তাহলে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই যে রাষ্ট্রীয় প্যাট্রোনাইজেশন যেটা বলেন, আপনার বাজেটের কথা বললেন। প্রথমত কথা হলো, আমাদের সর্দি লাগলে, চোখে ব্যথা হলে ক্যাকটাস অপারেশন করতে আমাদের রাজনীতিবিদরা চলে যায় সিঙ্গাপুরে। হ্যাঁ, তারা কোত্থেকে টাকা পায়, কীভাবে পায় সেটা আমি জানি না, তারা ভালো বলতে পারবেন। তো যে রাজনীতিবিদরা দেশ চালান, আমি দেখেছি বিগত রিজিমে, আপনিও দেখেছেন, আরও বেশিভাবে দেখেছেন, রাষ্ট্রপতি যতজন হয়েছেন তাদের প্রথম কাজ হলো কোনো চিকিৎসার নামে বিদেশে চলে যাওয়া, এমনকি চেক আপের জন্য তারা বিদেশে যায়। তো তারা কিভাবে দেশের পরিবর্তন আনবে? তারা তো বিনা পয়সায় এগুলো করছে। এই ব্যাপারে যদি আপনার, এটা কি তাদের, আমি বলবো তাদের দৈন্যতা, তাদের মূল্যবোধহীনতা, মানবিকতাহীনতা? নাহলে দেশের লক্ষ কোটি মানুষ যেখানে চিকিৎসা পায় না, তারা তাদের সামান্য একটা কারণে সিঙ্গাপুরে চলে যাবে, জার্মানিতে চলে যাবে। যেমন ফ্যাসিস্ট হাসিনার আমলে তো এটা একদম এই ছিল নিত্য নৈমিত্তিক, এমন কোনো দিন নাই কোনো তাদের নেতা নেত্রীরা বিদেশে যাচ্ছেন না। এই প্রসঙ্গে যদি আপনি সংক্ষেপে একটু বলেন যে এটা কতটুকু আমাদের বাংলাদেশের মতো দরিদ্র দেশের জন্য একটা দীনতা। আসলে আমি তো রাজনীতি কোনোদিন করি নাই, তবে আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত একটা প্রাসঙ্গিক প্রশ্ন। আমার যেটা ধারণা, আমি যেহেতু রোগীদের কাছ থেকে তথ্যগুলো পাই, আমি সর্বস্তরের মানুষের সাথে কিন্তু আমি মেশার সুযোগ আছে। যদিও আমি সেনাবাহিনী চাকরি করেছি 37 বছর, এই 37 বছরের মধ্যে
প্রায় 25 বছরই কিন্তু আমি প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি এবং এখনও করছি, রিটায়ারমেন্টের পরেও করছি। সুতরাং আমি সাধারণ জনগণের কথাগুলো কিন্তু আমরা প্রত্যেক দিন আমি বুঝতে পারি। আমি বলতে চাচ্ছি যে আমার মনে হয় আমাদের মধ্যে যথেষ্ট আমাদের স্বচ্ছতার অভাব আছে, আমাদের ইমানের দুর্বলতা আছে। আমার মনে হয় আমরা কাজের সাথে কথার কোনো মিল আমরা রাখি না। এটা আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে আমি মনে মনে একটা কথা মনে মনে একটা চিন্তা করি, মুখে একটা বলি, আবার মুখে যেটা বলি সেটা কার্যত করি না। আমি একটু উদাহরণস্বরূপ বলতে চাই যে আমি একজন ডাক্তার। আমি আপনাকে যদি বলি যে দেখেন ভাই, স্মোকিং করা কিন্তু ঠিক না, স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু আমি ডাক্তার হয়ে যদি সেই স্মোকিং করি এবং আমি যদি দেখা গেল এই প্রত্যেক দিন 2-3 প্যাকেট সিগারেট খাই, তাহলে সেই রুগীটা কি আমার কথা শুনবে? আমি কিন্তু সেই ধরনের ডাক্তারি করা পছন্দ করি না, সেই ধরনের নেতৃত্ব পছন্দ করি না। তো আমার মনে হয় আমাদের কথার সাথে কাজের বিন্দুমাত্র কোনো মিল নাই। আমরা মুনাফিকের জাতি হয়ে গেছি কিনা আমার মনে হয় সেটা একটা বিরাট কারণ বলে আমি মনে করি। এবং সেজন্যই আমার মনে হয় যারা কথা বলেন কথার সাথে কাজের কোনো মিল নাই, এটা আমার ধারণা। আমি যেখানেই যাই, যেখানেই দেখি কথার সাথে কাজের কোনো মিল খুঁজে পাই না, এবং এটাই আমার মনে হয় অন্যতম কারণ বলে আমি মনে করি। এবং আমার মনে হয় এই কথা দিয়ে আপনি আমার মনে হয় বুঝে নিতে পারেন আমি কি মিন করতে চাচ্ছি। আমি এই প্রশ্নগুলো পরবর্তীতে করতাম, কিন্তু আপনি নিজেই অনেক উত্তর দিয়ে ফেলেছেন। আপনি অসাধারণ একজন চিন্তাবিদও আমি বলবো, দেশ নিয়ে মানুষ নিয়ে আপনি চিন্তা করেন। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসছি আমাদের মুক্তির কথা অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি চিকিৎসার মুক্তি, চিকিৎসার যে দৈনতা, এটা থেকে মুক্তির উপায় হিসেবে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আমরা এমন একজন জ্ঞানী বিজ্ঞ ব্যক্তিকে আমাদের স্টুডিওতে এনেছি। তিনি বিশাল আমাদের কাছে জ্ঞান ভাণ্ডারের উপহার দিচ্ছেন, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমাদের সমস্যাটা কোথায়। জেনারেল আজিজ, আপনার কথাই আসি ফিরে। এই যে ডাক্তার, যারা চিকিৎসক, এইম ইন লাইফ আমরা রচনা লিখি আমাদের শিক্ষা জীবনে, সেখানে কত কথা লিখি যে গরিব মানুষের চিকিৎসা করিব। হ্যাঁ, আমরা গ্রাম দেশে গঞ্জে গঞ্জে গিয়ে আমরা মানুষকে খুঁজে বের করে চিকিৎসা করিব, মানুষের সেবা করব। মানব সেবা একটা অন্যতম ইবাদত। কিন্তু ডাক্তার হওয়ার পরে এটা আবার শুধু সব ডাক্তারদের ক্ষেত্রে খালি একচেটিয়া দোষ দিলে হবে না। প্রথমত তারা ডাক্তারি পাশ করার পরে ইন্টার্নি করতে গিয়ে হোঁচট খায়। 10,000 টাকা তাদের ইন্টার্নির সময় তাদেরকে বেতন দেওয়া হয়, বেতন বা একটা অনারিয়াম দেওয়া হয়, কিংবা 15,000 টাকা, যেটা একটা সাধারণ মানুষেরও একটা তাদের যাতায়াতের ভাতাও বলা যায় না। এটা কি, আমি এটা দিয়েই শুরু করি, কেন ডাক্তারদের মধ্যে, ডাক্তাররাই তো এগুলো নির্ধারণ করেন, আপনাদের মধ্যে এই দৈনতা কেন? ধন্যবাদ। আসলে এটা ওটা খুবই পার্টিনেন্ট একটা প্রশ্ন। আসলে আমরা ছোটোবেলায় যখন ডাক্তারি ভর্তি হয়েছি এবং এখনও যারা ভর্তি হয়, তাদের কিন্তু বিশেষ একটা উদ্দেশ্য থাকে যে মানবতার সেবা করা। জি। এবং আমি মনে করি ডাক্তারি পেশাটা এমন একটা পেশা, যে পেশার মাধ্যমে, এবং আমি বলবো যে এটা একটা অন্যতম পেশা, যে পেশার মাধ্যমে আমরা আমাদের রুটি রোজগারের মাধ্যমে সাথে সাথে আমরা জনগণের সেবা করতে পারি। এবং আমি বলতে দ্বিধা নেই যে জনগণের সেবা করা মানে আল্লাহকে সেবা করা। আমরা জানি যে যদি আমরা এটা বিভিন্ন কোরআন হাদিসে বলা আছে, একজন মানুষকে হত্যা করা মানে সমস্ত মানব জাতিকে হত্যা করা, একজন মানুষের জীবন রক্ষা করা মানে সমস্ত মানবতার জীবন রক্ষা করা। সুতরাং আমরা যদি সেই আইডিওলজি ফলো করি, আমাদের প্রত্যেকের উচিত হবে এই মানবতার সেবা করা। কিন্তু আমরা ডাক্তারি পাস করার পরে আমি জানি না এটা কি ডাক্তারদের শুধু নিজেরই আইডিওলজি চেঞ্জ হয়ে যায়, নাকি সেটা কোনো পারিবারিক কারণে, না সামাজিক কারণে, নাকি পারিপার্শ্বিকতার কারণে, আমি ঠিক বলতে পারবো না। কিন্তু একটা চেঞ্জ যে হয় এটাতে কোনো সন্দেহ নাই। এবং চেঞ্জটা হয় এরকমভাবে যে দেখা গেল সে পড়াশোনা করেছে, পড়াশোনা করতে সবাই যে সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করছে তা না, প্রাইভেটও অনেকে করে, অনেকে বাবা মা কষ্ট করে পড়ায়, হয়তো অনেক খরচ করেও পড়াশোনা করায়। পরবর্তীতে তারা যখন ডাক্তারি শুরু করেন তখন তাদের কিন্তু অনেকাংশেই সেই কথাটা আর মনে থাকে না। যেটা আমি আগেই বললাম যে আমরা কিন্তু অনেক সময় আমাদের নীতিটা আমরা মনে রেখে চলতে পারি না।
এটা আমি কিছু এক্সাম্পল দিয়ে বলেছি যে আমাদের কাজের সাথে কথা মিল রাখতে পারি না। তো আমার মনে হয় যে ডাক্তাররা বিশেষ করে তাদের রোল মডেল খুঁজে পায় না। যেরকম আমরা আজকাল নেতৃত্ব বা রাজনীতির রোল মডেল খুঁজে পাই না, ঠিক ডাক্তার কেবল কোনো পেশায় হয়তো রোল মডেল খুঁজে পায় না অথবা আইডল খুঁজে পায় না। একজন মানুষকে যেমন মনে করেন কর্নেল হক কথা একটা অনুষ্ঠান আপনি পরিচালনা করেন, এটা থেকে আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেকেই তো অনেক কথা শুনতে পারে, শিখতে পারে, যে মনে করে যে কর্নেল হক একটা আইডিয়াল মানুষ এবং আমরা কিন্তু চোখ বন্ধ করে আপনাকে রাও ইলেকশনে ভোট দিয়েছি। শুধু আমি না, আমি অনেককে ভোট দিতে বলেছি এবং আমি আলহামদুলিল্লাহ আপনি অনেক ভোটে বিজয়ী হয়েছেন। সুতরাং একটা রোল মডেল যদি মানুষ না দেখে তাহলে কীভাবে ফলো করবে? আমি একটু এক্সাম্পল দিয়ে যদি বলি, যেখানে মনে করেন যেই ডাক্তারি প্রতিষ্ঠানগুলো সরকারি সহায়তার মাধ্যমেও কাজ করতে পারে না, কিন্তু বিশেষ করে প্রাইভেট কিছু কিছু এককভাবে সেই ব্যক্তিগুলো কিছু কাজ করেছে। যেন আপনারা অনেকেই জানেন, অনেকবার আমি টিভিতেও শুনেছি, ডাক্তার কামরুল ইসলাম একজন ব্যক্তি মাত্র, সাধারণ ব্যক্তি, তিনি অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি, সাধারণ ঘর থেকে ব্যক্তি, কিন্তু সে যদি একটা ট্রান্সপ্লান্ট সেন্টার করতে পারে প্রাইভেট বেসিসে, তাহলে সরকারি সহযোগিতায় আমাদের পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল হাসপাতাল, অন্য কিডনি ট্রান্সপ্লান্ট সেন্টার, কিডনি নিগ্ধ থেকে কিন্তু সে যেতে হচ্ছে না। তারা আমার মনে হচ্ছে একজন ব্যক্তি যদি চেষ্টা করতে পারে, সেটা প্রতিষ্ঠান কি করতে পারে না? নিশ্চয়ই এখানে মানে চেষ্টার অভাব আছে এবং আমাদের অন্তরের থেকে আমরা চেষ্টা করি না। এবং আমি আরও একটা এক্সাম্পল দিই, আমি নিজের কথাটা বলা ঠিক না, আপনি নিজেও জানেন যে আমরা কিন্তু সরকারের সহযোগিতায় সেনাবাহিনীর জন্য একটা ক্যান্সার সেন্টার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছি। সরকার মধ্যে আমাদের কথা শুনে কিন্তু ক্যান্সার সেন্টারটা করে দিয়েছে, যেখানে সামরিক বাহিনীর রোগীরও চিকিৎসা পায়, সিভিলও চিকিৎসা পায়। হ্যাঁ, আপনাকে এই প্রসঙ্গে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আপনি যখন আমাদের কনসালটেন্ট ফিজিশিয়ান ছিলেন, তখন আপনি একটা উদ্যোগ নেন, আমাদের যে ক্যান্সার অনকোলজি একটা পুরো ডিপার্টমেন্ট চালু করেছেন। আপনি এই প্রসঙ্গে একটু সংক্ষেপে যদি বলতেন, এটা বর্তমান অবস্থা কি? আপনি বলেছেন, সঠিক বলেছেন, তবে কিছুটা আমি বিস্তারিত বলি। অ্যাকচুয়ালি আমি যখন কর্নেল ছিলাম 2009 সালে, তখন আমি মেডিকেল অনকোলজির ট্রেনিং করে আসি ক্যান্সারের ওপর। তখন কিন্তু একটা ওয়ার্ডও ছিল না, একটা ডিপার্টমেন্টও এরকম ছিল না। প্রত্যেক পেশেন্ট বিভিন্ন ওয়ার্ডে, সার্জারি ওয়ার্ডে, মেডিসিন ওয়ার্ডে, গাইনি ওয়ার্ডে ক্যান্সার রোগীরা থাকতো। কিন্তু এবং তখন আমাদের রেডিওথেরাপি মেশিনও সচল ছিল না। বাংলাদেশের প্রথম রেডিওথেরাপি মেশিন কিন্তু সিএমএইচই সংগ্রহ করেছিল। সম্ভবত বছরটা হবে 1995 বা 2000 সালে আগে। কিন্তু আমি যখন 2009 সালে ক্যান্সারের কাজ শুরু করলাম, তখন কিন্তু ওই রেডিওথেরাপি মেশিনটা তখন কাজ করে না, এটা নিষ্ক্রিয় হয়ে গেছে, ওটা ডেট এক্সপায়ারি হয়ে গেছে। তো ওই মেশিনটা ছিল সিমেন্স। যেই সেনাবাহিনী প্রথমেই সিমেন্স মেশিন নিয়ে বাংলায় শুরু করেছিল, সেই সেনাবাহিনীতেই আমি 2009 সালে দেখি কোনো রেডিওথেরাপি মেশিন নাই, ক্যান্সার কোনো ওয়ার্ড নাই। তখন আমি চেষ্টা করি যে ঠিক আছে, যেহেতু আমি নিজে মেডিকেল অনকোলজিস্ট, আমার সাথে আরও রেডিয়েশন অনকোলজিস্ট ছিলেন, তাদেরকে নিয়ে আমি সেনাপ্রধানকে একটা ডিপিপি আমরা প্রপোজ করি। সেনাপ্রধান জেনারেল বেলাল তখন অত্যন্ত আন্তরিকভাবে এই আমাদের প্রস্তাবটা গ্রহণ করলেন। গ্রহণ করে বললেন যে ঠিক আছে, আমাদের সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর লোক বাইরে চিকিৎসা করতে যায়, দেশে যায় বা ক্যান্সার হাসপাতালে যায়, বিদেশে যায়, স্কয়ার হাসপাতালে যায়, এটা তো আমরা অ্যাফোর্ড করতে পারি না। তাছাড়া আমরা কীভাবে অ্যাফোর্ড করবো? তখন আমি ওনাকে বলাতে উনি আমাদের ডিপিপিটা আমরা প্রথমে দিলাম একটা 2টা ডিপার্টমেন্টের জন্য, মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, 4তলা বিল্ডিং। সেটা উনি নিজে থেকেই 2013 সাল থেকে 2015 সাল থেকে উনি যখন সেনাপ্রধান হলেন, 15-16তে উনি কাজ শুরু করেছে, 18 সালে উনি শেষ করে গেছেন। আমি তখন কর্নেল থেকে ব্রিগেডিয়ার হয়েছি 2014 সালে। 14 সালে তখন ব্রিগেডিয়ার অবস্থায় আমি ওনাকে হেল্প করতে শুরু করি এই ক্যান্সার সেন্টারের জন্য। প্রথম ধাপ 4তলা শেষ হয় 2018 সালে। যেন বেলাল উদ্বোধন করে গিয়েছেন সেই ক্যান্সার সেন্টারটা। পরবর্তীতে আমি যখন ফিজিশিয়ান জেনারেল হই, সেটা 2019 সালে। তখন আমি দেখলাম যে বেলাল যেহেতু প্রথম পর্বটা করে দিয়ে গেছেন, যেখানে মেডিকেল অনকোলজি আছে, বাট সার্জিক্যাল অনকোলজি এবং অন্যান্য বিশাল যে ডিপার্টমেন্টগুলো, অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টগুলি, সেই ডিপার্টমেন্টে করা দরকার। তখন আমি ফিজিশিয়ান জেনারেল হিসেবে আমি তৎকালীন সেনাপ্রধানকে আমি সেকেন্ড ফেজের জন্য এটা প্রপোজ নিয়ে গেলাম। উনি তখন বললেন যে ঠিক আছে, আসলে স্যার ঠিক আছে, এখন তো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা, এটা কোভিডের পরে আর কি, যে অবস্থাটা বেশি ভালো না, ঠিক আছে আমরা চেষ্টা করি।
অবশেষে উনি কিন্তু চেষ্টা করে আমাদের এই ডিপিপিটা পাঠালেন এবং তৎকালীন মন্ত্রণালয়ে আমাদের এইটা পাশ করে দিলেন। এখন 7 তলার কাজ কিন্তু এখনও চলছে। আমি আশা করতেছি 1 বছরের মধ্যে সেই 7 তলা মানে 4 তলা সহ 7 তলা মানে 11 তলা বিল্ডিং হচ্ছে ক্যান্সার সেন্টারের জন্য, যেটা কাজ শেষ হবে এবং এটা দ্বিতীয় ধাপে কাজ শেষ হলে এখানে আমি বিশ্বাস করি আমাদের সশস্ত্র সমস্ত রোগী চিকিৎসা তো পাবেই, বাইরের কমপক্ষে 100 রোগী প্রত্যেক দিন আমার এখানে ভর্তি থাকতে পারবে বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ, ভেরি গুড অ্যান্ড গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ, এবং এটা আমি মনে করি অনন্য উদাহরণ হিসেবে একটা থাকবে আপনার এই পথ যে নির্দেশ দিয়ে যে এই জিনিসটা আজকে এই পর্যায়ে নিয়ে আসছেন। আপনি এই প্রসঙ্গে যেহেতু কথাই উঠছে, আমরা বলতে পারি বিভিন্ন সময় আমরা দেখি যখন গুরুত্বপূর্ণ কোনো চিকিৎসা বড় বড় নেতাদের আমাদের বাইরের হাসপাতাল কিংবা পিজি হাসপাতাল তারা কুলাতে পারে না, তখন আমাদের সিএমএইচের দ্বারস্থ হচ্ছে, আগেও হয়েছে, এখন হয়েছে। রাশেদ খান মেনন যখন সন্ত্রাসীরা তাকে আক্রমণ করলো, মৃত্যুর সাথে যখন তিনি মানে একটা সন্ধিক্ষণে ছিলেন, সেই সময় কিন্তু বাইরে ব্যর্থ হয়ে তাকে এখানে পাঠানো হলো এবং অদ্যাবধি তিনি জীবিত আছেন। সেই সময় তো তিনি মারা যাওয়ার কথা ছিল। এই ধরনের অসংখ্য উদাহরণ আমাদের সামনে আছে। এইটা থেকে আপনি কি মনে করেন আমাদের সামরিক বাহিনীতে চিকিৎসা ব্যবস্থাটাকে খুব গুরুত্ব দেওয়া হয়, যেটা বাইরে দেওয়া হচ্ছে না? এই বৈপরীত্যটার কেন? এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। এটা আপনিও যেহেতু চাকরি করেছেন, আপনি দেখেছেন যে অন্যতম প্রধান কারণ হলো এটার জন্য প্রশাসন এবং শৃঙ্খলা। আমি এখন বর্তমানে রেড ক্রিসেন্টে আমি যুক্ত আছি, আমি দেখতে পাচ্ছি যে সেখানে প্রশাসনের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নাই এবং ডিসিপ্লিনটা খুব একটা সন্তোষজনক না। তো আমি মনে করি যে যেহেতু সশস্ত্র বাহিনী শুধু বাংলা না, পৃথিবীর সমস্ত দেশের সশস্ত্র বাহিনী কিন্তু ডিসিপ্লিন এবং প্রশাসনটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। অন্যান্য দেশে যেমন গুরুত্ব সহকারে দেখা হয়, হয়তো সেখানকার প্রশাসনও ওই রকম ট্রান্সপারেন্টলি কাজ করতে পারে, কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনী ছাড়া অন্য জায়গায় প্রশাসন এবং ডিসিপ্লিন সেভাবে কাজ করে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মনে হয় এখনও যদি বাংলাদেশেও যদি প্রশাসন এবং শৃঙ্খলা যদি ঠিক থাকতো, তা নিশ্চয়ই ওনারাও এই সব ধরনের পেশেন্টদের চিকিৎসার ক্ষেত্রে সুফল পেতেন। কারণ এখানে যখন একটা সিদ্ধান্ত দেওয়া হয়, সেই সিদ্ধান্তের মধ্যে বৈপরীত্য থাকে না। আমরা কাজ করি একটা ইউনিট হিসাবে, যে একটা আমরা 1 ইউনিট 1 কমান্ড 1 লিডার, এইভাবে আমরা সেনাবাহিনীতে কাজ করে অভ্যস্ত, এবং সেই জিনিসটা আমি বাইরে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় সেটা একটা বিশেষ কারণ, যেখানে ডিসিপ্লিন আছে, আমরা একত্রিত বোধ একটা সিদ্ধান্তে একমতে আসতে পারি। কারণ ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনিটি ছাড়া কোনো সংগঠনই কিন্তু দাঁড়াতে পারে না এবং টিকতে পারে না। আমার মনে হয় এই প্রশাসন এবং শৃঙ্খলার দিকে যদি আমরা নজর দিই, তাহলেই কিন্তু আমাদের সবাই দায়িত্ব নিয়ে এবং যদি অ্যাকাউন্টেবিলিটি যদি আমরা খেয়াল করি, যেমন আপনারা অনেকেই হয়তো সেনাবাহিনীর বিশেষ করে কোর্ট অফ ইনকোয়ারির ভয়েও হলো অ্যাটলিস্ট কিছু মানে আদর যত্নের সাথে কিন্তু একটু শাসনও প্রয়োজন হয়। এই যে কোর্ট অফ ইনকোয়ারি একটা সিস্টেম আছে সেনাবাহিনীতে, সেই সিস্টেমটা যেরকম দ্রুত কাজ করে, দ্রুত একটা বিচার হয়, দ্রুত রায় হয়, সেই রকম কিন্তু অ্যাকাউন্টেবিলিটি আমি কিন্তু অন্য জায়গায় দেখি না। সেটা আমার মনে হয় একটা অন্যতম কারণ বলে মনে করি। আপনার কথাই চলে আসে এখানে রাজনীতি। বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বিভিন্ন নামে ডাক্তারদের অ্যাসোসিয়েশন আছে, এক একটা দলের এক একটা নাম। তারা এই যে বহুবিধভাবে বিভক্ত, এটা কি একটা সবচেয়ে বড় ইম্পেডিমেন্ট আপনি মনে করেন না? ডাক্তারদের মধ্যে এত দল থাকবে কেন? চিকিৎসা করেনই তো তাদের দল হওয়া উচিত, তাদের চিন্তা ভাবনা হওয়া উচিত। তারা এখানে মিছিল করতেছে, মিটিং করছে, সরকারি চাকরি করছে, এবং রাজনৈতিক দলের সদস্য হলে ভালো জায়গায় পোস্টিং হয়, ডাক্তার ভালো না হয়েও তাদের ভালো পোস্টিং হয়। তারপরে অ্যাডমিনিস্ট্রেশনটা ঠিক তাদের পলিটিক্যালি মোটিভেটেড হয়ে তাদের নিজেদের অ্যাডমিনিস্ট্রেশন করছে, এবং এমনকি মেথড থেকে শুরু করে ক্লিনার এবং অন্যান্য সবাই তারা রাজনৈতিকভাবে বিভক্ত। এটা কি একটা সুস্থতার লক্ষণ চিকিৎসা ব্যবস্থায়? আমিও খুবই লজ্জা বোধ করি যে আসলেই আমাদের দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে রাজনীতিকরণ, এটা অত্যন্ত একটা গর্হিত কাজ। এবং আমি নিজে একজন ভুক্তভোগী বলবো না, ভুক্তভোগী হওয়ার একটা আশঙ্কা ছিল। আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমি যখন সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রথম বর্ষে ভর্তি হই, আমি এক্সাম্পল দিয়েই বলি,
তখন আমি গ্রামের বা উপজেলা লেভেল থেকে পড়াশোনা করে আসছি। ঢাকায় আমার তখন জায়গা মানে পার্মানেন্ট থাকার কোনো ব্যবস্থা ছিল না। যথারীতি আমি যখন হোস্টেলে গেলাম তখন আমি আমার 14 গোষ্ঠীতে কোনো রাজনীতির কোনো ইতিহাস নাই। তখন আমাদেরকে দেখি যখন বিভিন্ন সংগঠনের ছাত্ররা এসে আমাদেরকে সিটে নিয়ে যেত, তা আমরা তখন বুঝি না ফার্স্টে থাকার জায়গা দরকার। তখন বিভিন্ন রকম ছাত্র সংগঠন ছিল, তা আমি সবাই কোনো না কোনো সংগঠনের ছত্রছায়ায় ওই সিট পেয়েছে, বা নিরপেক্ষভাবে বা মানে কলেজ অথরিটির মাধ্যমে কিন্তু পায় নাই। আমি মনে করি যে কলেজে এই শিক্ষা প্রতিষ্ঠানে এই যে ছাত্র সংগঠন থাকার কারণেই কিন্তু সেটা পারে নাই। এবং ডাক্তারদের মধ্যে যে বলেছেন যে বিশেষ করে এই সাচিপ ও দেব অন্যান্য যে সংগঠনগুলো আছে, এগুলি আসলে থাকাটা অত্যন্ত ডাক্তারদের মধ্যে বিভাজনের তৈরি করে এবং সর্বক্ষেত্রে বিভাজন তৈরি করে বলে মনে করি। এবং আমি এক্সাম্পল যেটা দিচ্ছিলাম, তা আমি তখন এই একটি ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণে সিটে আমি উঠে পড়াশোনা করেছিলাম। 5 বছর ছিলাম, আমি 6 বছর ইন্টার্নি ওখানে ছিলাম। কিন্তু যেহেতু আমরা অকৃতজ্ঞ না, আমরা তো ওনাদের কথা মতো গিয়েছি, মিটিং গিয়েছি, মিছিলে গিয়েছি, কিন্তু সত্যিকার অর্থে আমি পার্সোনালি কোনো দলেরই মানে অনৈতিক কাজ আমি পছন্দ করি না। তো প্রকারান্তরে পরবর্তীতে আমি যখন সেনাবাহিনীতে আসি, আমাকে প্রত্যেকটা প্রমোশনের ক্ষেত্রে আমাকে আমার জেনারেলরা বলেছেন, সিনিয়র বলেছেন, দেখো তোমার তো প্রমোশন আসতেই একটা বিভিন্ন প্রশ্ন আসে, তুমি ছাত্র জীবনে কিছু রাজনীতি কোথাও ছিলা বা কোথাও সংগতি ছিলা? আসলে আমি সেটা আমার বলতে খুব কষ্ট হতো। তো আলহামদুলিল্লাহ আমি হয়তো কোনো প্রকার যেভাবে আল্লাহ তাআলার রহমতে আমি পার হয়ে আসছি, কিন্তু অনেক ভালো ছাত্ররা, অনেক ভালো ডাক্তারই কিন্তু সেই গণ্ডি পার হতে পারে নাই। তা আমি এই জন্য বলবো, আমি চাইবো যেন রাজনীতি মুক্ত যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থাকে। এটা আমার একটা বিশেষ অনুরোধ। আমরা আবার আসবো। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম চিকিৎসা ব্যবস্থা নিয়ে। দুঃখজনক হলেও সত্য, এই চিকিৎসা ক্ষেত্র রাজনীতি। আপনি যদি ভালো ডাক্তার হন, সুচিকিৎসক হন, যদি আপনি কোনো রাজনৈতিক দলের কাছে নিজের মাথা নত না করেন, তাহলে আপনার পোস্টিং হবে সেই পার্বত্য চট্টগ্রামের বান্দরবনে। এই হলো আমাদের দেশের রাজনীতি। এই রাজনীতি ধ্বংস করে দিল আমাদের ছাত্র সমাজকে। সেই আলোচনায় আসছিলাম। জেনারেল আজিজ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে নিয়ে আসছেন। আমরা কিভাবে যে এর থেকে উত্তরণ ঘটবে, ড্যাব, সাচিব ইত্যাদি ইত্যাদি, এগুলো করতে হলে আপনি ভালো প্রমোশন পেতে হলে এই দল করতে হবে, এই যে একটা মানসিক বিকলাঙ্গতা আমি বলবো, দেশটা তো টিকবে না এইভাবে। যাই হোক, এখন আপনার যে চিকিৎসার একটা বিশাল অভিজ্ঞতা নিয়ে আপনি আমাদের রেড ক্রিসেন্ট চেয়ারম্যান হয়েছেন। আপনার 2 মাস হলো আপনার রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হলেন। এটা একটা বিশাল প্রাপ্তি আপনার জীবনে। আপনি একটা ভিন্ন জগৎ দেখছেন। আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কাইন্ডলি রেড ক্রিসেন্টের লক্ষ্য, উদ্দেশ্য এবং মূলনীতিগুলো সম্পর্কে বলবেন কি? আলহামদুলিল্লাহ, আমি 2 মাসের চেয়ে বেশি হয়েছে, আনুমানিক 2 মাস, যে আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। তো আমি এইটা প্রথমেই আমি আল্লাহ তাআলার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিকজ আমি কোনোদিন ভাবি নাই যে আমার মতো একজন সাধারণ মানুষকে এই ধরনের একটা গুরু দায়িত্ব দিবেন। তো এই জন্য আমি স্বাস্থ্য উপদেষ্টা সহ সবাইকে এবং আমাদের রাষ্ট্রপ্রধানকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে এই জায়গায় দেওয়ার জন্য, যেখানে আমি একটু মানুষের সেবা করার সুযোগ পাচ্ছি। তা আমি আসলে খুবই আশ্চর্য হই যে এই রেড ক্রিসেন্ট সোসাইটির যে এত কাজ, এত সুন্দর সুন্দর এটার যে ফান্ডামেন্টাল যে প্রিন্সিপালস, এগুলো আমি কোনোদিন আমার আগে জানা ছিল না। আসলে এটা একটু লজ্জারই কথা যে এত বড় একটা সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যেটা কিনা বিশ্বের মধ্যে একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অর্গানাইজেশন। আপনাকে যদি বলি যে বিশ্বের মধ্যে 191টা দেশ হলো এই রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্য, এবং তার মধ্যে 20টা দেশ হলো এই গভর্নিং বডির মেম্বার। আচ্ছা, এই 20টা দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ একটি দেশ। তো এইটা আমি জেনে খুবই আশ্বস্ত হয়েছি এবং খুব ভালো লাগছে। তো আমি
আগামী জুন মাসে ইনশাল্লাহ জেনেভাতে একটা আরও গভর্নিং মিটিংয়ে যাব। সেখানে পরবর্তী গভর্নিং বডির একটা মিটিং হবে এবং ওখানে একটা নির্বাচন হবে। তো আমি চেষ্টা করব যে এই গভর্নিং মিটিংয়ের মেম্বার থেকে আরও কোনো উঁচু পদে বাংলাদেশ যেতে পারে কিনা। তবে এই রেড ক্রিসেন্ট সোসাইটিতে আমি এসে দেখলাম যে এখানকার যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলো এত সুন্দর, এত ভালো, কেউ যদি এইগুলো মেনে চলে তাহলে তার কিন্তু আর কিছুই করা লাগবে না। আপনাদের 7টা প্রিন্সিপাল আছে, হ্যাঁ, সেটাই আমি এখন বলতে চাই যে আমার কাছে এত ভালো লাগছে। আর যেটা বলছিলাম যে আমার একটু লজ্জা লাগছে এই জন্যে যে আমি দেখলাম যে অনেকেই জানে, কিন্তু আমি তো আলহামদুলিল্লাহ অনেক সমাজকর্ম কাজে জড়িত ছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার রেড ক্রিসেন্টের মেম্বার হয় নাই। বাট এবার আমি এসেই আমি আজীবন সদস্য হয়েছি এবং আমি আশা করি আমি আজীবন সদস্য থাকব। এবং যে রেড ক্রিসেন্টের যে 7টা যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল সেটা আমি বলি, সেটা শুনলে আমার মনে হয় না কারোর মধ্যে কিছু বৈপরীত্য থাকবে, কারো মধ্যে কোনো মানে চরিত্রের মধ্যে কোনো দোষত্রুটি থাকবে। যেমন প্রথমেই আমি যদি বলি, যেমন নাম্বার 1 প্রিন্সিপাল ইজ দি মানবতা, মানে হিউম্যানিটি। নাম্বার 2 যদি বলি নিউট্রালিটি বা নিরপেক্ষতা। নাম্বার 3 যদি বলি আমি ইমপার্শিয়ালিটি বা পক্ষপাতহীনতা। নাম্বার 4 ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ স্বাধীনতা। মানে ইট ইজ সো ইম্পর্টেন্ট যে স্বাধীনভাবে যদি একটা সংগঠন কাজ করতে না পারে তাহলে কিন্তু দ্যাট অর্গানাইজেশন মাইট বি বায়াসড বাই দি আদার ইনফ্লুয়েন্সেস। সো স্বাধীনতা অত্যন্ত জরুরি। তো আমি বলতে চাই যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, এটা কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারে। এবং আমাদের বাংলাদেশ সরকার যথেষ্ট হেল্প করে, কিন্তু যদি হেল্প যদি নাও করে তাও কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটি তার নিজস্ব সক্ষমতার মাধ্যমে তার বাকি জীবন দেশের মানবতার সেবায় দিয়ে যেতে পারবে। তাহলে 4 নাম্বার যে ইন্ডিপেন্ডেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা প্রিন্সিপাল। তার পরবর্তীতে আপনার যেটা আছে এটা কিন্তু একটা বলতে গেলে অনারারি বলতে যে স্বেচ্ছাসেবী, মানে আই মিন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী মানে এটা একটা আনপেইড অর্গানাইজেশন, মানে যারা এখানে সার্ভিস দিবে তারা কিন্তু স্বেচ্ছাসেবী একটা প্রতিষ্ঠান। আর তারপর আছে এবং তারপরে আরো দুইটা যে ইম্পর্টেন্ট ইউনিভার্সালিটি, মানে সামঞ্জস্য থাকবে। ইউনিটি মানে একতা ছাড়া তো আমরা আগাতেই পারবো না। এই যে 7টা প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল যদি মেনে চলি, আপনিই বলেন কিভাবে একটা মানুষ রাস্তার বাইরে যেতে পারবে? প্রত্যেকটা মানুষেরই এই নীতিগুলো অনুসরণ করা উচিত বলে মনে করি। এখন বলুন, আমাদের বাংলাদেশে রেড ক্রিসেন্টের বর্তমান অবস্থা বলেন। আমি আসলে রেড ক্রিসেন্টে বিশেষ করে জয়েন করার আগে আমার ধারণা মোটেও ছিল না, শুধু শুনেছি রেড ক্রিসেন্ট একটা নাম অনেক আগে থেকে শুনেছি। রেড ক্রিসেন্ট একটা বিরাট সংগঠন, এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং সত্যি এটা একটা ইন্টারন্যাশনাল ন্যাশনাল দুই রকমের অর্গানাইজেশন। এবং এটা সরাসরি সরকারি প্রতিষ্ঠান না, বাট এনজিও না, বাট এটা সরকারকে সহায়তা দানকারী একটা প্রতিষ্ঠান এবং যেটা বলি আমার অক্সিলারি অর্গানাইজেশন। তো এই রেড ক্রিসেন্ট সোসাইটি আমি ঢুকে আমি যেহেতু 2 মাসের যাবৎ হলো, এবং আপনি হয়তো জানেন যে রেড ক্রিসেন্ট সোসাইটি গত যে জুলাই আগস্ট 2024 সালে আমাদের দেশে যে একটা বিরাট একটা ছাত্র জনতার যে আন্দোলন হলো, সেই আন্দোলনে কিন্তু তারা আশানুরূপভাবে কাজ করতে পারে নাই। এটা আমি কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি এবং আমি জয়েন করার পরেও এইরকম প্রশ্নের সম্মুখীন হয়েছি যে এই যে 9টা মাস হলো আমাদের দেশে পরিবর্তন আসলো, রেড ক্রিসেন্ট কী পরিবর্তন হয়েছে? তো এটা অনেকেরই প্রশ্ন ছিল। তো আলহামদুলিল্লাহ আমি জয়েন করার পরে আমাকে যিনি নিয়োগকর্তা, আমাদের যে অথরিটি, আমাকে বলে দিয়েছেন যে দেখেন আপনি রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন, আমরা এখানে আপনাকে এই সমস্ত স্বাধীনতা দিচ্ছি যে আপনি নিরপেক্ষভাবে কাজ করবেন, স্বতন্ত্রভাবে কাজ করবেন এবং আপনি দুর্নীতির প্রতি 0 টলারেন্স শো করবেন। এবং এটা আমাকে অত্যন্ত আনন্দিত করেছে যে এই ধরনের নিশ্চয়তা, এই ধরনের কথা অথরিটি নিয়োগের সময় এটা কারো ভাগ্যে হয় কি না আমি জানি না, সেই সৌভাগ্যটা আমার হয়েছে। তো আমি ঢোকার পরে আমি চেষ্টা করেছি
এই সংগঠনটাকে এই 2 মাসের মধ্যে যেন অনেকটা ওই আগের যে কিছু নিয়মকানুন ছিল, সমস্ত নিয়ম কিন্তু ভালো, আপনি সবাই জানেন যে কোনো নিয়মকানুন কিন্তু খারাপ না, কিন্তু এটা পালিত হয় না, মানা হয় না। আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল সেটা 100 বছর আগে থেকে ছিল, অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে, কিন্তু আমরা মানছি কি না। তো আমি চেষ্টা করছি যেন এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলো মেনে চলার জন্য। তো আমি মনে করছি যে অনেকটা আমার এই আমরা সেই আমাদের যে অন্ধকার, এই যে আমি আজকে একটা মিটিং ছিল রেড ক্রিসেন্ট হাসপাতালে, তারপরে গত কিছুদিন আগে মিটিং ছিল একটা রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে, হলি ফ্যামিলি মেডিকেল কলেজে এবং নার্সিং কলেজে। আমি মিটিংয়ে আমি বলতে পেরেছি যে দেখেন, আমি এখানে এসেছি আত্মমানবতার সেবার জন্যে। এখানে মেডিকেল কলেজ, হাসপাতাল, নার্সিং কলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবজাতির সেবায়, এবং আমি চাই আপনারা এই 7টা প্রিন্সিপাল মেনে চলেন এবং এইটাতে আপনারা কোনো পিছপা হবেন না, এবং আমাকে সর্বাত্মক সহযোগিতা করবে বর্তমান সরকার আমাকে সহযোগিতা করবে। এই আশ্বাস পেয়ে আমি ওনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি আপনারা কোনো রকম অনিয়ম করবেন না, এবং আশা করি ওনারা করবে না। তবে কিছুটা যে আমাদের যে একটু কালো অধ্যায় ছিল সেটা অনেকের মধ্যে থাকলেও আমি আশাবাদী, এবং আমি দেখতে পাচ্ছি অনেকটা আমার কাজের সাথে সাথে আমি অনেকের সহযোগিতা পাচ্ছি, আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের সহযোগিতা পাচ্ছি, আমার ফরেন এইড হেল্পার যারা আছেন, স্ট্র্যাটেজিক যে পার্টনার আছে তাদের সহযোগিতা পাচ্ছি, আমি দেশবাসী সহযোগিতা পাচ্ছি। আমি আশা করতেছি যে ভবিষ্যতে এই আমাদের যে এই রেড ক্রিসেন্ট সোসাইটি যেরকম একটা ভালো সংগঠন আগে ছিল, অনেক আগে 20, 30, 40 বছর আগে ছিল, আমি সেটার সুনাম অক্ষুণ্ণ রাখতে পারবো এবং ভবিষ্যতে এটাকে আরও উন্নতির দিকে নিয়ে গিয়ে দেশে এবং বিদেশে এই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এমন একটা সংগঠন তৈরি করতে পারবো, পরিণত করতে পারবো যেটা হবে একটা পৃথিবীর মধ্যে একটা এক্সাম্পলারি এবং একটা এক্সিলেন্স সেন্টার অফ এক্সিলেন্স অর্গানাইজেশন হবে বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ জেনারেল আজিজ। আজকে সত্যি আমরা অত্যন্ত মুগ্ধ হয়েছি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো দিয়ে। এই দেশটা সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা এই যে এতক্ষণ দীর্ঘ সময় ধরে আমরা চিকিৎসায় সংকট মুক্তি মিলবে কিভাবে এই সাবজেক্টের উপর আলোচনা করে যে জিনিসগুলো আজকে আমরা জানতে পারলাম, রনরে দুর্নীতি ঢুকে গেছে। রাজনীতিবিদরা যেমন দুর্নীতিপরায়ণ, প্রশাসনও তেমনই দুর্নীতিপরায়ণ, সচিবালয় থেকে শুরু করে সর্বত্র দুর্নীতি, চিকিৎসা ব্যবস্থায়ও দুর্নীতি, এবং এটা শুরু হয় মেডিকেল কলেজের ছাত্র রাজনীতি থেকে। সেখানে ছাত্ররা বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে, তারা চিকিৎসার না শিখে রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং চিকিৎসক হিসাবে আত্মপ্রকাশ না করে একজন রাজনীতিবিদ হিসাবে আত্মপ্রকাশ করেন, যদিও নামের সামনে থাকে ডাক্তার। এই যে অবস্থা চলছে বাংলাদেশের রাজনৈতিক বিভাজন চিকিৎসা ক্ষেত্র, এটা কোন দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে? আমরা কি পাবো মুক্তি এই চিকিৎসা ব্যবস্থায়? আবার দেখুন, আমাদের প্রাইভেট সেক্টরে এই চিকিৎসার নামে আজকে হাজার কোটির লেনদেন হচ্ছে। একজন ডাক্তার কোটি কোটি টাকা অর্জন করছে এবং তিনি মানবিকতা বাদ দিয়ে, মানবিকতার দিকে লক্ষ্য না রেখে তিনি শুধু নিজের মানবিকতা, নিজের স্বার্থ কতটুকু উপরে উঠাতে পারবেন সে নিয়েই ব্যস্ত থাকেন। অনেকে শুধু সভা সেমিনার নিয়ে ব্যস্ত থাকেন। এটা তো একটা দেশ চলতে পারে না। চলো না আমরা এই মুক্তির কথা অনুষ্ঠান দিয়ে আমরা এক এক করে অসংখ্য দুর্বলতাগুলো আমাদের বের করে আনবো এবং এই দেশকে, জনগণকে মুক্তির কথা দিয়ে আমরা একটা সুন্দর পথ খুঁজে বের করে দেব। আল্লাহ হাফেজ, আমাদের সাথে থাকুন।